সেই সাইলাসের গল্প হচ্ছে কি, যে সাইলাস কাজের ছেলে, কাজ করে দেয়, কিন্তু সাধারণ যে মানুষ, সেই মানুষের মধ্যে যেমন মহত্ব লুকিয়ে থাকে, আবার সে সাধারণ মানুষ যদি বুদ্ধি কম হয় তাহলে তার মধ্যে নোংরামি লুকিয়ে থাকে। সারা বছর তাকে রাখে সেই সেন্টারের মতো, উসরের যে সুগার মিল, সারা বছর বেতন দিবে সরকার, কিন্তু যখন উসর উঠবে, ইক্ষু উঠবে, তখন যেন একটু কর্মতৎপরতা হয়। তাহলে 2-4 মাস 5 মাস কাজ করলো, সারা বছরের টাকা দিল। কিন্তু ওই সময়তেও গাফিলতি, চিটিং, সে ভাবছে যে আমি তো 5 মাস কাজ করছি, 11 মাস বসে আছি, তাহলে 5 মাসকে আমি 5 বছরের যাতে টাকা ইনকাম করে নিতে পারি, এটা একটা সুযোগ হিসেবে কাজ করছে। ঠিক সাইলাসও এই একই নোংরা কাজ করছে, কিন্তু সাইলাস একটা নিরীহ, একটা ভালো মানুষ। সেই নোংরা মিটা ফুটিয়ে তুলেছে রবার্ট ফ্রস্ট, যে কাজটা সে করছে আমরা সাধারণ দৃষ্টিতে খারাপভাবে দেখছি না, কিন্তু ভেতরে ভেতরে একটা বড় ধরনের নোংরা। কি সেটা? এখান থেকে মানবিক দিকটা ফুটে উঠছে। সে যখন মারা যাবে অসুস্থ, তখন সে এসে মারা যাবে, তখন বলছে এই সাইলাসকে তাড়িয়ে দাও। তারপরে স্ত্রী বলছে না, সাইলাসকে তাড়িয়ে দেওয়া ঠিক হবে না, বেচারা মারা যাবে, কষ্টে আছে, তো ওই বদমাইশকে আমার এখানে এনে খাওয়াতে পড়াতে হবে কেন? কারণ সারা বছর আমার বাড়িতেই চাকরি করে, খায়, ঘুমায়, কিন্তু যখন কাজের চাপ পড়ে, মানুষের কাজের দরকার হয়, তখন একটু বেশি টাকার লোভে তাদের বাড়িতে কাজ করে। যখন কাজের দুর্বল অবস্থা, অসহায়, তখন আবার আমার কাছে ফিরে আসে। তাহলে এই যে বৈশিষ্ট্য, এটা কি নোংরা? আসলে নোংরা না, কারণ হলো তার বুদ্ধিতে কুলায় না, নিজেকে নিয়ে সে ব্যস্ত। যার যত বুদ্ধি কম, জ্ঞান কম, তার মধ্যে নিজে আত্মকেন্দ্রিকতা বেশি থাকে। ও কিন্তু নিজেকে পাপী মনে করছে না। বাঘ হরিণকে খেতে যাচ্ছে, ও কিন্তু পাপী মনে করছে না। হরিণকে একটা বস্তু হিসেবে দেখছে, যে তুই দৌড়ে পালাচ্ছিস কেন, তোর বড় ভাই তোকে খাবে, তুই ধরা দে। তা বুঝতে পারছে না। ঈদে আপু, আমি তো ঈদের কয়দিন নিজের বাড়িতে থাকবো, তুই সারা বছর আমার বাড়িতে আছিস, আমার তো অত দরকার নাই, তোকে তো ঈদেই দরকার। ঈদেও যদি সে কাজের মেয়েটা থাকে, তাহলে তারও তো বাবা মা থাকতে পারে, আত্মীয় স্বজন, তার নিজস্বতা থাকতে পারে। কিন্তু ওই মহিলা বুঝতে পারছে না, ছি ছি ছি, তুই এত খারাপ, তুই এইভাবে চলতে চলতে ঈদের সময় তো আমার তোকে লাগবে, কারণ ওকে সে বস্তু হিসাবে দেখছে। তো সাইলাস কিন্তু সবকিছুকে বস্তু হিসাবে দেখছে, মানুষ হিসাবে দেখছে না। যে এখন আপনার বাড়িতে কাজ করলে আমি যে টাকাটা পাচ্ছি, অন্য কোথাও গেলে বেশি টাকা পাবো, তো সেটাই করবো, এর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু তোকে তো সারা বছর আমি পালছি, সারা বছর খাওয়াচ্ছি, তোর কাজ নাই, তবু আমি তোকে রাখছি, তাহলে তুই কাজের সময় কেন চলে যাবি? তো এই বদমাইশকে তাড়িয়ে দাও। আর তার বউ বলছে না। তখন একটা ওমেন নাস একটা ব্যাপার আছে, যে একটা সিগন্যাল দেখে বোঝা যায় খারাপ ভালো। তখন বলছে দেখো, চাঁদের আশেপাশে মেঘগুলো ঘোরাঘুরি করছে, তো আমরা ধরে নিই যে মেঘগুলো যে ক্রস করছে চাঁদকে, যদি মেঘ ওই চাঁদের জায়গাতে দাঁড়িয়ে যায়, যদি চাঁদটাকে ঢেকে ফেলে, গ্রাস করে, তাহলে আমরা ধরে নিব সাইলাস মারা যাবে। আর যদি মেঘগুলো ছুটে যেতে যেতে পার হয়ে যায়, চাঁদ সাইড দিয়ে চলে যায়, ভেতর দিয়েই চলে যাচ্ছে, তাহলে সাইলাস মারা যাবে না। তার মানে এই যে সাধারণ মানুষের মধ্যে যে নির্বুদ্ধিতা, এবং এই নির্বুদ্ধিতার কারণে যে ক্ষতিকর, খারাপ, সেটা সে সূক্ষ্মভাবে তুলে ধরেছে। কিন্তু অপরদিকে আমরা যদি জোনাথন সুইফটকে দেখি, তাকে মিসঅ্যানথ্রোপিস্ট বলা হয়। মানুষকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? মানুষের চরিত্রটাকে ঘৃণা করছে, মানুষকে করছে না। মানুষ যে হিংস্র, নষ্ট, চালাকি করে, ঠকায় মানুষকে, যেসব নোংরা নোংরা জিনিসগুলো এত বেশি সে দেখেছে, যে তার মনে হয়েছে মানুষ খুব নোংরা, কিন্তু মানুষকে সে মনে করছে না, মানুষের কাজগুলোকে। তাহলে একটা মানুষকে নোংরা বলে তাকে ভালো করতে চাচ্ছি, একজনকে নোংরা বানিয়ে 10 জনকে আমি ভালো মানুষ করতে চাচ্ছি, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ তা করেনি। ওয়ার্ডসওয়ার্থ সেই সাইলাসকেই বুঝিয়েছে যে নিরীহ একটা ভালো ছেলে, কিন্তু এই নির্বুদ্ধিতার কারণে যে কাজটা করছে সে কাজটা গ্রহণযোগ্য না। তাহলে ওই ব্যক্তিকে সে কটাক্ষ করছে না,
সমাজের মানুষকে কটাক্ষ করছে না, সমাজের মানুষকে খারাপভাবে তুলে ধরছে না, মানুষ কষ্ট পাবে। একটা মানুষকে আমরা চোর বলি যাতে সে চুরি না করে, আবার আরেকটা মানুষ চুরি যাতে না করে তার জন্য তাকে কোনো হেল্প করতে পারে, যে তুই আমার বাড়িতে কাজ কর, আচ্ছা 500 টাকায় তো দেওয়ার কথা প্রতিদিন, তোকে না 600 টাকা 700 টাকায় দিব, তুই ভাই এই পথ থেকে সরে আয়, তুই এই চুরির কাজটা ছেড়ে দে। তাহলে সে কিন্তু তাকে মানবিকভাবে দেখছে যে তুই তো চুরি না করলে খেতে পাবি না, তাহলে আমি একটু তোকে সাহায্য করছি, হেল্প করলে যদি খেতে পাই। সেটা হলো ওয়ার্ডস মানে ফ্রস্টের একটা স্টাইল। কিন্তু জোনাথন সুইফটের স্টাইল তা না, নোংরা জিনিসগুলো দেখে যে সে ডিটেস্টেবল, মানুষ বিদ্বেষী সে হয়ে গেছে। তো এরকম সমাজে দুই ধরনেরই মানুষ আছে, যে নোংরা জিনিসটাকে ফুটিয়ে তোলার একটা ধরন যেটা অ্যাট্রাকটিভ হতে পারে, ডিস্ট্রাকটিভ নাও হতে পারে। কিন্তু মানুষের জন্য একটা বড় সমস্যা হলো যে রবার্ট ফ্রস্ট যে এই কাজের ছেলেটার নোংরামি ফুটিয়ে তুলেছে তার বোকামির কারণে, সেটা আমি একটা চর্চা করছি হিসাবে আমি ওটা ধরতে পারছি, আমি শিক্ষকতা করছি সেটার জন্য, কিন্তু সাধারণ মানুষ ওটা বুঝতে পারবে না, আমার শিক্ষকরা এগুলো বলেনি। ফলে কি হচ্ছে, রবার্ট ফ্রস্ট ব্যর্থ হচ্ছে। সে যে ফোটাতে চাচ্ছে যে সাইলাস হলো একটা নোংরা চরিত্রের মানুষ, কেন? কারণ সে বুদ্ধিহীন। আসলে সে নোংরা মানুষ না, তার বুদ্ধির স্বল্পতার কারণে সে নোংরা হয়ে গেছে। এখন তো আমার শিক্ষকও আমাকে শেখাচ্ছে না, ওটা ধরতে পারছে না, আবার ছাত্ররাও ধরতে পারছে না। তখন হচ্ছে কি, রবার্ট ফ্রস্টের যে মতলব, যেটা ইচ্ছা মানুষকে তার ভুল ধরিয়ে দিয়ে ভালো পথে নেওয়া, সেটা আমরা বুঝতে পারছি না। ফলে আলটিমেটলি রবার্ট ফ্রস্ট ব্যর্থ হচ্ছে, ফুটিয়ে তুলছে না। কিন্তু ওকে যদি মেরে তক্তা বানিয়ে সেভাবে অপদস্থ করে যদি চিৎকার করে বলতো যে তুই বেটা সারা জীবন আমার বাড়িতে থাকিস, আর যখন আমার দরকার তখন অন্য জায়গায় যায়, তাহলে কিন্তু আমাদের বুদ্ধিটা আসবে, আমরা বুঝবো। কিন্তু সমস্যা হলো যে ওটা খারাপ দেখাবে। তাহলে আমরা যদি বাংলা সিনেমা বা সিনেমায় দেখি যে একটা নোংরা মানুষকে বেধম মারছে নায়ক, 10টা নোংরা মানুষকে মেরে তক্তা বানাই দিচ্ছে, এটাতে বোঝাচ্ছে যে নোংরা মানুষদের এই দশা হওয়া উচিত এবং আমরা সকলে মিলে নোংরা মানুষদেরকে শাস্তি দেওয়া উচিত। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে, কিন্তু এটা আবার বুঝতে পারছে না যখন নায়ক 10 জনকে মারছে তখন হাততালি দিচ্ছে। আসলে হাততালি যে দিচ্ছে সে আবার ভেবে দেখছে না যে এর থেকেও তো আমিই বেশি নোংরা, তাহলে আমি সিনেমায় দেখতে গেছি একটা মানুষ নোংরা, কিন্তু সিনেমা যে তৈরি করছে সে বোঝাচ্ছে যে আপনি সিনেমা দেখতে এসে দেখেন আপনি কত নোংরা। তো সিনেমায় যদি বলে দর্শকরা আপনারা কত নোংরা, তাহলে দর্শকরা কষ্ট পাবে, দর্শকরা এই সিনেমা দেখবে না। তাহলে আপ্রাণ চেষ্টা করছে সিনেমায় যে এই নোংরা জিনিসগুলো দর্শক দেখে দেখে যদি আত্মসংশোধন হয়, আত্মশুদ্ধি হয়। ঠিক একইভাবে যদি আমি লালনের দিকে তাকাই, মানুষ বুঝলে হবে সোনার মানুষ, এটাই প্রথম ফলক হিসাবে দেওয়া আছে লালনের মাজারে। এখানে বিতর্ক হলো যে মানুষের কল্যাণ যে করবে সেই হবে সেবক। আরেকজন কবি লিখেছে যেজন জীবকে সেবা করে সেই সেবিছে ঈশ্বর। তাহলে ঈশ্বরকে সেবা করা মানে মানুষকে সেবার মাধ্যমেই সেটা করা, কারণ ঈশ্বর কিন্তু আমার ভাত কাপড় নিয়ে তার দরকার নেই, তার দরকার হলো যে আমি তাকে ভালোবেসে মানুষের কল্যাণ করলে ঈশ্বর খুশি হবে। তাহলে যখন আমি সুন্দর করে বিষয়টা বলছি তখন মানুষ ধরতে পারছে না, বুঝতে পারছে না। কিন্তু জোনাথন সুইফট যখন নোংরাভাবে বলছে তখন আবার সেই বইটা আমি পড়ছি না। আমার কবি, আমার টিচাররা আমাকে শিখিয়েছে, আমি ছাত্রদেরকে শেখাচ্ছি যে মানুষ এই মিসানথ্রোপিস কেন, সে মানুষ বিদ্বেষী কেন, কারণ এটা রিজনেবল। আমরা এত নোংরা যে এই জোনাথন সুইফট মানুষ বিদ্বেষী হয়ে উঠেছে, আমরা কেন এত নোংরা? কিন্তু রবার্ট ফ্রস্ট ওই নোংরামির দিকেই যাচ্ছে না, বিভিন্ন কৌশলে বলছে। তাহলে একটা মানুষ নোংরা না ভালো সেটাই কি রবার্ট ফ্রস্ট বুঝিয়েছেন? না, সে বলেছে মাইলস টু গো বিফোর দ্য স্লিপ, তার মানে ঘুমানোর আগেই আমার হাজার হাজার মাইল যেতে হবে। কেমন? সেটা হলো একজন ডাক্তার হতে পারে, তার মৃত্যু পর্যন্ত সে অনেক জ্ঞান চর্চা করবে, সেটা তার রোগীর উপরে প্রয়োগ করবে, করে রোগীদের মঙ্গল আনবে, ভালো করে দেবে। এই যে প্রাণপণ একটা চেষ্টা,
সেইটা আমাদের থাকতে হবে। তাহলে মাইলস টু গো। আমি যে ডাক্তার পাশ করলাম, আমি তো কোনো ডাক্তারি শিখিনি। কেন? কারণ আমি রাত জেগে চা খেয়ে, রাত জেগে এটা ওটা করে মুখস্থ করে এই প্রশ্নটা আসবে, এটা পরীক্ষায় চিটিং নানান কিছু করে সে মেডিকেল সায়েন্স পাশ করছে, কিন্তু তারপরে আর সে বুঝতে পারছে না যে আমি কিছুই শিখিনি। সে ধ্যান জ্ঞান কিছু করছে না। সে একটা ক্লিনিকের সাথে যুক্ত হচ্ছে, একটা বিসিএস এর সাথে যুক্ত হচ্ছে, হয়ে সে কীভাবে আমি টাকা পাবো, আমার বউকে আমার বাচ্চাকে কীভাবে বাড়ি কিনে দেবো, গাড়ি কিনে দেবো, এ ধরনের একটা, তার মানে তার নেশাটা হলো যে ডাক্তার হলে যত বেশি আমি ইনকাম করতে পারবো, আমি যদি এই প্রফেশনে থাকি তাহলে আমি অত ইনকাম করতে পারবো না, তাহলে আমার বউকে আমি এই পাজেরো মার্সিডিজ গাড়ি কিনে দিতে পারবো না, আমি সিঙ্গাপুর মালয়েশিয়া বেড়াতে পারবো না, তার মতো দর্শক। তাহলে একজন সেবক হিসাবে সে কতটুকু ডাক্তারি শিখছে, আর যদি সে শিখেই থাকে বা সেবক হিসাবে যদি চায়, তাহলে কিন্তু সে ওইভাবে চাকরির পাশাপাশি সে অনেক জনকল্যাণ ভালো কাজ করতে চায়। এখন উদ্দেশ্যটা আমাদের, যেটা ইসলাম ধর্মে ইন্নামাল আমানু বিন্নিয়াত, আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমি ডাক্তারি করলে আমি যত বেশি কামাবো, অন্য ক্ষেত্রে আমি অত বেশি কামাবো না, বা আমাকে অনেকে দাম দিবে, আমাকে বড় মনে করবে। আমার এখন কিন্তু ইন্টারনেটে সবসময় এটা আসে যে আপনি কি আপনাকে ভালোবাসেন? যদি না বাসেন তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না, যদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে সবাই আপনাকে ভালোবাসে। তাহলে কীভাবে? আপনার ক্যারাম বোর্ডের বড় এই চাকতি দিয়ে হালকা করে মারছি, আর ছোট গুটিগুলো 10 বার করে রাউন্ড দিচ্ছে। কারণ হলো যে ওই যে স্ট্রাইকার সেটা হবে বড়, যত বড় হবে তত ছোটকে, তার মানে আমি যত আমাকে ভালোবাসবো আমি বড় হব, আমি যত আমাকে ভালোবেসে তোমার কাছে আমি নিজেকে বড় করে তুলে ধরবো, ভালো মানুষ হিসেবে, জ্ঞানী মানুষ হিসেবে তুলে ধরবো, তত আমি বড় হব। একটা মোড়ল সে অন্যায় করছে, কিন্তু একটা সাধারণ অপরাধীকে সে শাস্তি দিচ্ছে। কেন? কারণ হলো যে সে অনেক বড় এবং মোড়ল হতে পেরেছে, রাজনীতি করে, চালাকি করে, টাকা পয়সা লুটপাট করে অনেক কিছু ভাবে বড় হচ্ছে, তার কথাই সবাই শুনছে, হুজুর বলছে, এই বলছে, সে তার শরণাপন্ন হচ্ছে। তাহলে এই বড় যখন আমি স্ট্রাইকার হব, তখন কিন্তু ছোট গুটিগুলোকে নড়াতে পারবো। কারণ নিজেকে ভালোবাসতে হবে। আমি নিজেকে ছোট যদি সক্রেটিসের মতো মনে করি যে আমি আর যাই জানি না জানি, আমি এটা জানি যে আমি কিছু জানি না, তাহলে একটা মানুষের জ্ঞান তখনই ফুটে উঠবে যখন সে বোঝাবে যে আর যাই সে জানুক, সে জ্ঞানী না। যখন তার কথা বলা হয়েছে যে আপনি বলছেন আপনি জ্ঞানী, আপনি বলছেন 3 জন মহাজ্ঞানী, কিন্তু আর একজন আছে সক্রেটিস, সে কিন্তু অনেক জ্ঞানী, তাই নাকি? চলেন যাই, আপনি নাকি অনেক জ্ঞানী, আমাদের থেকেও নাকি আপনি জ্ঞানী। আমি তো জ্ঞানী জানি না, কিন্তু আমি জানি আমি কোনো জ্ঞানী না, আমি কোনো জ্ঞানী, আমার কাছে আমি কোনো জ্ঞানী না। তবে যে ব্যক্তিরা মনে করছে তারা জ্ঞানী, তারা যে জ্ঞানী না সেটা আবার আমি জানি। এখন প্রশ্ন হলো যে আমি আমাকে জ্ঞানী বলবো কোথায়? সেটা হলো যে তুমি যে রোগী, তোমার ট্রিটমেন্ট করতে গেলে তো আমাকে বলতে পারতে হবে যে আমি বড় ডাক্তার, নাহলে তো তুমি ট্রিটমেন্ট করছো না, কেউ এটা পারবে না, আমিই পারবো। তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যাতে তোমার এটা নেয়, তোমার শক্তিটা সে ব্যবহার, সার্ভটা সে নিতে, হ্যাঁ, সেই সার্ভিসটা যাতে নিতে পারে। তার মানে আমার গরু মতো গরু হয় না, এটা নানান কিছু, সেটার প্রয়োজন আছে। কিন্তু সক্রেটিস নিজের ভেতরে উনি জানেন যে ওনার মতো জ্ঞানী উনি খুঁজছেন, কাউকে পাচ্ছেন না, কিন্তু সেটা তার বদান্যতা, সে বলছেন সে জ্ঞানী না। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে পৃথিবীতে যত জ্ঞান আছে সেই জ্ঞানের তুলনায় সক্রেটিস সামান্য জানতেন, ওই অর্থে তিনি বলেছেন আমি কিছু জানি না। এখন আমরা সাধারণ মানুষ মনে করছি যে সে বোঝাতে চাচ্ছে যে সে জ্ঞানী না, তার মানে এটা তার বদান্যতা, অবশ্যই বদান্যতা, কিন্তু মূল ফোকাসটা হলো যে সে পৃথিবীর যত জ্ঞান থাকার কথা সেই জ্ঞানটার তুলনায় তার জ্ঞান খুব কম। ঠিক একইভাবে যে মানুষ বুঝলে হবি সোনার মানুষ, সে বোঝাতে চাচ্ছে যে তোমরা মানুষকে সেবা করো, মানুষের জন্য করো, তাহলেই ঈশ্বর তোমাকে পছন্দ করবে। কিন্তু আর এক মতাদর্শ বলছে না, সেটা নিজের দেহকে বলছে, নিজের আত্মশুদ্ধিকে বলছে যে আমি ভালো হই। তাহলে মতান্তর হচ্ছে যে একটা মহল
যারা শিক্ষিত, যারা জ্ঞানীগুণী, এদের একটা মহল বলছে যে লালন ফকির বোঝাতে চাচ্ছেন যে তুমি নিজেকে, নিজের দেহ ঘড়িকে, নিজের আত্মাকে শুদ্ধ করো। হ্যাঁ, আত্মশুদ্ধি করো আগে, তাহলেই হবে। সবাই যদি আমরা আত্মশুদ্ধি করি তাহলে পৃথিবীটা সবার সুন্দর হবে। কিন্তু আমরা সাধারণভাবে দেখছি যে মানুষের কল্যাণে আসো। এখন প্রশ্ন আসছে যে আপনি 10 কেজি চাল তাকে দিলেন, তুমি যেমন ওই রুগীকে একটা বড় ধরনের হেল্প করার চেষ্টা করেছো, এখন ওই হেল্পটা কি তার সমস্যার সমাধান করে দিচ্ছে কি? তাহলে আমি গাছে পানি দিচ্ছি, রোদ দিচ্ছি, সবই করছি, কিন্তু ভুল করে যদি আমি গাছের শিকড়টা কেটে ফেলি তাহলে সমস্যা। মানে আমরা এত নির্বোধ যে গাছের শিকড়টা আমি কেটে ফেলেছি কিন্তু উপরে পানি দিচ্ছি, আমি কিন্তু ইচ্ছাকৃত না, আমি বুঝতেই পারিনি। ফলে একটা মানুষকে আমি ইনসুলিন দিচ্ছি, তাহলে তার ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ইনসুলিনের কারণেই সে ধ্বংস হচ্ছে। কিন্তু আমি দেখাচ্ছি, দেখেন কত 5 পয়েন্টে চলে আসলো 30 থেকে। তার মানে আমি জাদুকর ডাক্তার। সেটা আবার বুঝতে হবে। বনসাই গাছ, তুমি ইংরেজি শিক্ষকতা কিছুটা করো, অন্য সাবজেক্ট বেশি করো। এখন ইংরেজি শিক্ষকের কাছে গেলেই ছাত্ররা ইংরেজি আরও শিখে না। কেমন শিখে না? এসএসসি, ইন্টারমিডিয়েট, বিসিএস পর্যন্ত শিখে, এটা মুখস্থ করে, ভোকাবুলারি মুখস্থ করে, এভাবে শিখে, কিন্তু সে বনসাই গাছ হয়ে যায়। তার মানে আমার বন্ধু হলো বনসাই গাছের স্পেশালিস্ট, তার কাছে যদি আমি একটা গাছ রেখে যাই, দোস্ত আমি বিদেশ থেকে এসে এটা সেটা, তাহলে দেখা যাবে গাছ আর বড় হয়নি। কিরে, আমি 5 বছর পরে আসলাম, আমার তোর গাছ এত বড় হয়ে যায় কেন? কারণ ও শিকড়টাকে এমনভাবে সিস্টেম করেছে গাছটাকে যে গাছটার বয়স হবে কিন্তু বাড়বে না। ইচ্ছাকৃত, ইচ্ছা করেই শিখেছে যে গাছটা ছোট থাকলে আমি ছাদে রাখতে পারবো, এটা ইচ্ছাকৃত, এটা সৌন্দর্য হিসাবে কাজ করবে। কিন্তু ইংরেজি শিক্ষক কিন্তু ইচ্ছা করে ছাত্রকে বনসাই গাছ করছে না, তার নির্বুদ্ধিতা, তার জ্ঞানের অভাব। সে কি করছে? ওই টেন্স পড়াচ্ছে, এটা পড়াচ্ছে, ওইটা পড়াচ্ছে, কিছুই শিখছে না। নাউন কত প্রকার, তো নাউন কত প্রকার, ওই গু গোবর শিখিয়ে কি হচ্ছে, ওই ছেলেটা স্পিকিংও পারছে না, রিডিংও পারছে না, রাইটিংও পারছে না, লিসনিংও পারছে না। কিন্তু সে অনেক কিছু মুখস্থ করে এসএসসি এটা সেটা পাস করে যাচ্ছে। সে কোনোদিনই লিখতে পারে না, সে কোনোদিনই বলতে পারে না, একটা ভালো ভিডিও দেখে বুঝতে পারে না, একটা সুন্দর বই পড়ে সে বুঝতে পারে না। কারণ যে শিক্ষক ওর গাছের যে পরিচর্যাটা করেছে সেটা ওকে বনসাই গাছ বানিয়ে দিয়েছে। কিন্তু সে যদি প্রকৃত জ্ঞানী হতো, সক্রেটিসের মতো হতো, তাহলে এটা করতেন না। সক্রেটিস বলছে, তুমি শিক্ষক, তোমার ব্যাপারে আমার আগ্রহ নাই। কেন? কারণ তুমি শেখাতে যাও, শেখালে তো শিখবে না। তুমি তাকে এমন কিছু করবে যার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হবে, শেখার আগ্রহ কাজ করবে। যেমন হুমায়ুন আহমেদের যে আসাদুজ্জামান নূরের গল্প বলেছি, যে ছাত্র পাশ করে না, তাকে নিয়ে গেছে, সে এমন করছে, বাবু আসো, তোমার কি করতে ইচ্ছা করে? বই ছিঁড়তে ইচ্ছে। বই ছিল, এই ঘর থেকে দেখে বই ছিঁড়ছে। তা আমার তো এতগুলো টিচার ব্যর্থ হলে এই টিচার আর এক পাগল টিচার, আরে যা, আর ছেলের দিকে আর তাকাবো না, যা হয় হোক। এই করতে করতে উই পোকার কথা, তাই নাকি? তো উই পোকা দেখতে পায় না, তখন মাথা ঘুরে গেছে, উই পোকা দেখতে পায় না, এই সর্বনাশ। আর কি করে না, এই যে এই বইয়ে লেখা আছে, তখন ওই বইটা পড়ে তারপর বলছে, তুমি ওই পোকার এটা খুব কষ্ট পাচ্ছে, যে তুমি লেখে মানুষকে জানাও। তখন সে লিখছে, তারপর পরীক্ষার রেজাল্ট যেদিন হয় সেদিন ফার্স্ট হয়ে গেছে, আর ফজরের নামাজ পড়ে ওই টিচার চলে গেছে, কারণ ওর কাজ শেষ। ওর কাজটা হলো ওই ছাত্রকে এমন কিছু একটা দর্শনের এলিমেন্ট দেওয়া, জ্ঞান চর্চা করার একটা মেশিন তৈরি করা, অনুপ্রেরণা যোগানো, একটা আগ্রহ সৃষ্টি করা, তার মধ্যে ভাবনা আনা, সেটা দিয়ে সে শিখে গেল। তার মানে ওই সকালবেলায় টিচার চলে গেল কেন? কারণ ওই ছাত্রর কাজ হয়ে গেছে, এখন অন্য ছাত্রকে তৈরি করতে হবে। তাহলে আপনি সারা জিন্দেগি যদি একটা ছাত্রকে পড়ান, কিন্তু মাসে মাসে টাকা নেবেন, কিন্তু বাস্তবে সে শিখছে না। তাহলে সক্রেটিস কি করলো প্লেটোকে, যে প্লেটো সব শিখে গেল, কিন্তু আপনি এত বছর পড়াচ্ছেন, এত স্কুল কলেজ, শিখছে না কেন? তার মানেই হলো যে ওই দৃষ্টিটা তৈরি হয়নি, গভীর দৃষ্টিটা হলো রহস্য, যেটা হলো জ্ঞান, যেটা হলো দর্শন। এই রবার্ট ফ্রস্টের যে ভেতরের আমার কাছে আছে, এটা হচ্ছে যে আপনি এই লাস্ট যে টপিকসটা বললেন, ছাত্ররা আসলে শিখছে না, ছাত্রদের শেখার যে আগ্রহটা, এই আগ্রহটা তাদের ভিতরে তৈরি হচ্ছে না। আসলে এই জিনিসটা, এই আগ্রহটা তৈরি করতে গেলে তার প্রথমে তাকে তৈরি করতে হচ্ছে তার বাড়ি থেকে।
তাই না, তার পরিবার থেকে। তার পরিবারের শিক্ষাটাই হচ্ছে প্রথম শিক্ষা। তো তার পরিবার যদি একটা ছাত্রকে যদি শিখাইতে ব্যর্থ হয়, বা তার একটা সন্তানকে যদি শিখাইতে আগ্রহটা তৈরি করতে যদি ব্যর্থ হয়, তাহলে স্কুলে যে 500 ছাত্রছাত্রী আমরা কীভাবে মানে ইয়া করবো তাকে? আচ্ছা, তাহলে এটা আর তাদের তো যারা ছাত্রছাত্রী তাদের তো জ্ঞান কম, তার আগ্রহ সৃষ্টি করার জন্য আমরা যে কাজটা করি সেই কাজটাতেও তাদের আগ্রহ থাকে না। আচ্ছা, তুমি পারিপার্শ্বিক অনেকগুলো বাধা আছে, তার মধ্যে একটা বড় বাধা হলো বাবা মায়ের ওই পরিবেশটা নাই, দিতে পারে সংসারের হ্যাঁ। পরিবেশ নাই। এটা একটা বড় ধরনের বাধা আমাদের দেশে। তবে সমস্যা এই বড় বাধাটা রবীন্দ্রনাথ বা সক্রেটিস বা অনেক মানুষ আছে যারা অতিক্রম করতে পারবে, কিন্তু আমরা অত বড় মানুষকে আশা করতে পারি না। এখন হ্যাঁ। কিভাবে এটার পরিত্রাণ পাওয়া যায় সেটা হলো, আমি একজন ভূগোলের শিক্ষক, আমার সেকেন্ডার দোলা ভাই, সব সময় সে মজা করে, ক্লাস নেয় না, খালি আড্ডা দেয়, ক্লাসে বসে থাকে, ওদের সাথে ফাইজলামি করে। তখন এরা দেখছে যে স্যার মজা করছে, তো আমরা তো মজা পাচ্ছি, তো ভালোই মজা করছে। একদিন দুই দিন করতে করতে মজা করতে করতে একটা সময়ে পরীক্ষার এগিয়ে আসলো, তখন ওরা চিন্তায় পড়ে গেল, দোস্ত স্যার তো কিছু পড়ালো না, একটু মজা করলো, এটা শিখে। তাহলে স্যারকে তো আমরা কোনোদিন বাধা দিইনি, স্যার নির্দ্বিধায় এইভাবে পড়িয়ে গেল, আমরাও মজার মধ্যে গা ভাসিয়ে দিলাম, তাহলে তো এখন বাঁচাবে তা আমাকে যে নৌকার উপরে তুলে ঠেলা দিয়ে জ্যোৎস্না রাতে কুলু কুলু মানে নদীর শব্দ আর যে কোন মানে মৃদুমন্দ বাতাসে যে ভাসায় দিলে এখন আমাকে উদ্ধার করবে। হ্যাঁ, তো দোস্ত আর কি করা, যা হওয়ার হয়েছে, আর পরবর্তীতে এটা না হয়। তাই আমরা যে 2 দিন হাতে আছে সময়, একটু পরে যেটুকু পারা যায় দোস্ত, কি করা যায়। তো চল সবাই বাসায় চলে যায়, ওই আন্দোলনের মতো। আন্দোলনে বলে না যে ঠিক আছে তোমরা এখন ঘরে ফিরে যাও, হ্যাঁ স্যার মোটামুটি হলো আন্দোলনে, আমরা ঘরে ফিরে যাই। একটু কষ্ট করে দুঃখ নিয়ে বই খুলে দেখছে যে সব কথাই শিক্ষক তার ক্লাসে বলে ফেলেছে, তার পড়ার কিছু বাকি নাই, সে সবই শিখে গেছে, শুধু জানতো না যে আমি শিখে গেছি। তার মানে বনসাই গাছকে এমন করে পরিচর্যা করছে, সে ছোটই থেকে যাচ্ছে। আবার শিক্ষক ইংরেজি এমন করে পড়াচ্ছে যে ও আর বড় হতে পারে না। সাবকনশিয়াস লেভেলের যে বিষয়টা, সেটার জন্য একটা বড় মাত্রার দর্শন দরকার। এখন আমরা এত দার্শনিক, এত সক্রেটিস পাবো কোথায়, সেটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, সেজন্য একটা শিক্ষকও চেষ্টা করলো যত বড় হতে পারে, যত জ্ঞান চর্চা করে আয়ত্ত করা। আস্তে আস্তে একটা পরিবেশ তৈরি হবে, কিছু সময় লাগবে, করতে করতে একটা ইমপ্রুভ হতে হবে, কিন্তু আলটিমেট রেজাল্টটা হতে হবে যে ছাত্র বিনোদনের জন্য ক্লাসে আসে। সেই বিনোদন দেওয়ার মতো যে ক্ষমতা, সেই ক্ষমতা অনেক শিক্ষকের আছে, কিন্তু বিনোদনের মধ্যে দিয়ে তাকে শেখাবে সেই ক্ষমতাটা না। তাহলে দুইটা এলিমেন্ট শিক্ষকের আনতে হবে, এমন বিনোদনধর্মী তার দৃষ্টিভঙ্গি, তার কথা বলা, বাচনভঙ্গি, যে ব্যাপারগুলো আসতে হবে। পাশাপাশি তার মধ্যে দর্শন থাকবে, ছেলেমেয়েরা কিছুই বুঝবে না, কিন্তু ভেতরে যা যা শেখার সে শিখিয়ে দেবে। একটা মেয়ে বলছে যে আমাকে এইভাবে চিট করলো, ওইভাবে চিট করলো, যাওয়ার সময় আমার এই জিনিসটাও নিয়ে চলে গেল। আমি বলছি যে মেয়েদের মন আল্লাহ ওইভাবে তৈরি করেছে, ওই জিনিসটা যে তোমার বাড়ি থেকে নিয়ে গেল, এটাতে তার প্রতি তোমার আকর্ষণটা বাড়লো। তোমাকে যে নোংরা বলে, সে নিজে নোংরা, কিন্তু তোমাকে নোংরা বলে যে চলে গেল, আসলে এই বলার কারণে তোমার আকর্ষণটা বাড়লো। তোমার সাথে যে ঝগড়া করলো, খারাপ জিনিস করলো, সেটাতে আগ্রহ করলো। কিন্তু যদি সক্রেটিস হও, যদি কষ্ট পাও, তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তুমি এত কষ্ট করো, তোমার কিছু করা লাগবে না, আমি গ্যাস কেটে দিব, আমি রান্না করে দিব, মশারিটা তোমার টানানোর দরকার নেই, তখন তুমি তার প্রতি আর আকর্ষণ বোধ করবে না। এটা আল্লাহর সৃষ্টি। তোমার ভেতরের যে সাবকনশিয়াস মাইন্ড, অবস্থিত মনটা হলো নষ্ট, সে তোমার কাছ থেকে একটা জিনিস নিয়ে চলে যাচ্ছে, ওকে নিয়ে তুমি ভাবছো, ওকে নিয়েই তুমি মনে পড়ছে, এই নোংরামি, এটা হলো ডার্ক সাইকোলজি। তাহলে কেন সক্রেটিসকে পছন্দ করতে হবে তার স্ত্রী? কারণ হলো সক্রেটিসের ওই ডার্ক সাইকোলজিটা নয়। কেউ আছে ডার্ক সাইকোলজি জানে যে মেয়েকে এই খারাপ জিনিস করলেই সে আমাকে আকর্ষণ করবে, জেনে জেনে করে, যারা সেঞ্চুরিয়ান। কিন্তু সেঞ্চুরিয়ান প্রথমে জানতো না, কিরে আমি এত অত্যাচার করলাম আর আমার সাথেই বিছানায় গেল, আর এতজন ফুল ফল দিয়ে ফ্লেক্সি দিয়ে যাচ্ছে না,
তাহলে তো এটাই মজা। আমি আমও খাবো, গুড়াটাও খাবো, আমের ইয়েটাও কাটবো, তোমার যেমন খেজুরের রস খাবো, খেজুরের রস নিয়ে কেটে মাঝখানে যে ক্ষমতা ওটাও খাবো। তাহলে এই যে জিনিসটা যে বলছে যে পথিক শান্ত করতে গাছের ছায়ায় যখন আশ্রয় নেয়, যখন শান্ত হয়ে যায় পথিক যাইবার কালে ডাল ভাঙ্গিয়া দেয়, তাহলে ওই গাছটা কিন্তু ওই পথিককেই ভালোবাসে। এটাই হলো নোংরা পথিক। এই নোংরা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মেয়েদের তার অবচেতন মনকে শেখাতে হবে যে তো নষ্ট, আমাকে যখন পটিয়ে ফেলেছে তখন কতজনকে পটাতে ফেলেছে। এই নষ্ট মানুষটাকে আমি যদি ঘরে আনি, আমি যদি বিয়ে করি, তাহলে আমাকে সে ভালোবাসবে না, আমার সন্তানকে ভালোবাসবে না, অন্য মেয়েদের সাথে এটা সেটা করে বেড়াবে। কিন্তু যে ছেলেটা আকর্ষণ করছে না, একটা ভ্যালেন্টাইন ডেতে খোঁজ নেয়, কিন্তু ফুল একটা দিল না, ভ্যালেন্টাইন বুঝেই না, বৈশাখ ফাল্গুন বুঝেই না। এখন এই বোঝে না মানে তার তো এই ওয়ার্ল্ডে তার বিচরণ না। আচ্ছা ঠিক আছে, আমি শিখেছি, আমার স্বামীকে বা আমার বয়ফ্রেন্ডকে শিখাই, টেকনিক্যালি শিখাই দিলে সেও ভালোবাসা দেখাতে পারবে, ওর মনের মতো হবে, কিন্তু মানুষটা ভালো। কিন্তু যে মানুষটা নষ্ট, যে মানুষটাকে আপনার মনোরঞ্জন দিচ্ছে, সেই মানুষটার তো ভেতর নষ্ট। আপনাকে পেয়ে সে মনোরঞ্জন পাচ্ছে, কিন্তু আপনি তো পুরাতন হবে, আর একজনের কাছে গিয়ে মনোরঞ্জন সে খুঁজবে। তাহলে সে জানে যে বাজার থেকে শপিং করে বের হওয়ার সময় দরজা আমি এভাবে টেনে রাখবো, আমার বউ রানী এলিজাবেথের মতো, আমার গার্লফ্রেন্ড রানী এলিজাবেথের মতো বের হবে। কি একটা ভালো মানুষ, কি কেয়ারি, কিন্তু তো নষ্ট। ও হয় বিছানা পর্যন্ত ওটা করবে, ওর যদি বিয়ে করার মতো ভালো না লাগে তাহলে বিছানা পর্যন্ত নিয়ে কয়েকদিন পরে যখন বুঝবে যে আমার তো ধরা পড়ে যাব, সরে পড়তে হবে, তখন সে বিভিন্ন কৌশলে পারাবে। একজন বলছে খালি ভাইয়া রাত 12টার সময় ফোন খালি কথা বলবেন, খালি যে দেখবে 12টার সময় ফোনে বিজি, অমনি আপনার গার্লফ্রেন্ড চলে যাবে, আপনি মুক্ত। এখন মেয়ে বলছে জানোয়ার এই ওই সেই তুই এই করিস 12টার সময় কাজটা, বেটা ওইটাই তো চাই। এই ছেলে বলছে এটাই তো চাই, তুই যাবি কবে, এটাই তো চাচ্ছি। আর যদি মনে হয় যে না এই মেয়ে চাকরি করে, এই সুবিধা ওই সুবিধা, এই খাঁটি মেয়ে, একে নিয়ে আমি ঘর সংসার করবো, ঘরে এসে ঘটির পাড়ে ঢালবো আর খাবো, আর মাঝে মাঝে সাগরে গিয়ে সাঁতার কাটবো, পুকুরে যেয়ে সাঁতার কাটবো, অন্য মেয়েকে নিয়ে সিলানি করবো, এটা তো ওই মেয়েটা ওটা তো ধরতে পারছে না। একটা কি ব্যাপার, তুমি নেশাখোরের সাথে এত এগিয়ে গেলে, কোনো বাপরে বাপ এমন করে কথা বলে ভাইয়া, আমি তো মানে ওইটাই তো তোমাকে শেষ করবে। তোমার এই যে মজা দিচ্ছে, তুমি এই মজা নিয়েই কেমন পর্যন্ত থাকে, কিন্তু ও তো তোমাকে মজা দিবে না কয়েকদিন পর, না দিবে না। ও ভাবছে যে মজা, তাহলে আমি তো কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি মজা নিয়েই থাকবো। আরে বেটা তোকে তো আর নিবে না কয়েকদিন পরে, আর তোকে যদি বিয়ে করেও তোর যোগ্যতা থাকলে তাহলে ও অন্য নারীদের সাথে ঘুরবে, আর তোমাকে যে বাচ্চা পালন করাই নেবে, ঘরটাকে সুন্দর করাবে, রান্না বাড়া করাই নেবে, যাতে আমি বাড়িতে গিয়ে সুন্দর করে ঘুমাই। আমার স্বামীর মধ্যে কোনো যৌন আকর্ষণই আমি দেখি। আরে বাবা তোর স্বামী তো এদিক ওদিক এগুলো করে বেড়ায়, যৌন আকর্ষণ আসবে করতে হবে, রাইট? আবার একটা ছেলে বলছে আমার স্ত্রী তো ভিড়তেই চায় না রে ভাই। আরে আসবে করতে তুমি তো সেই প্যাদানি দাও না, ও যেখানে আকর্ষণ করে সেটা তো করো না। বাবু সোনা তুমি রান্না করবে, আমি করে দিই, তুমি বসে থেকে আমি, তখন তো মনে করি এটা আমার কাজের মানে, তার হাজবেন্ড হয়ে যাবে, তার কাজের মানে। এই যে নোংরা, এই নোংরা জিনিস থেকে মেয়েদের বাড়ানোর জন্য আমার 15,000 ভিডিওর মধ্যে একটা বড় সংখ্যক ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখে নারী বিদ্বেষী মনে হবে, আসলে না, প্রতিদিনই কাজে আমাকে তুমি তো ভুলে গেলে। আরে ভুলবে কেন, তোকে তো মনেই করেনি কোনো। ও জানে যে তোকে যদি বোঝাতে পারে আমি প্রেম করছি, আমি বিয়ে করব, তাহলে তুই তার বিছানায় যাবি, এই তো তাই তো এই বিছানা পর্যন্ত তাকে যাবো, তারপরে কি করে তোকে কাটতে হবে ও টেকনিক আমার ভালো জানা আছে। আর এ মনে করছি ভাইয়াটা এরকম করলো, কি ভালোবাসে, ওরকম করলো, এখন আর বাসে না। আরে দর্দম, ওইটা তো তার অভিনয় ছিল। কোনো পুরুষের ভালোবাসা কমে না, বাড়ে, ভালোবাসাটা কমে না, বাড়ে। তার মানে যে
তোমাকে অত্যাচার করছে সে তোমাকে ভালোবাসে না, আগে বাসে। আর যে তোমাকে অনেকভাবে হেল্প করছে, হেল্পটাকে তুমি ফ্রেন্ড জোনের মধ্যে ফেলে দিচ্ছ বন্ধু হিসাবে। ও তো আমার ভালো বন্ধু। এই যে লাবলুর যে গল্পটা হলো, যে ছেলে অনেক কিছু দিত, সে মেয়েটা বুঝতেই পারছে না ও মা ও তো আমার খুব ভালো বন্ধু, আইসক্রিম দেয়, করে সে করে। এখন ও যে তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাকে পাওয়ার জন্য এগুলো করছে। এখন এই পাওয়ার জন্য যখনই করছে তখন মেয়েটার মধ্যে ফ্রেন্ড জোনে চলে যাচ্ছে। ও তোমার ভালো বন্ধু, ও আমার সারা জীবন পাশে থাকবে, হ্যাঁ দরকার হবে, কিন্তু বিছানায় তো আমার স্বামী লাগবে, আরেকজন লাগবে। তার মানে যার সাথে বিছানায় যাবে তাকে কিন্তু সে কোনোভাবে মানে পাবে না। ফলে কি হচ্ছে, যে মানুষটা বিছানা পর্যন্ত অপেক্ষা করছে, ভালোবাসার অভিনয় করছে, ও তো বিছানার পর আর ভালোবাসবে না। তার মানে যে মেয়ে মনে করছে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজবেন্ড ভালোবাসেন, এটা ভুল কথা, ভালোবাসেনি। একটা বউ অত্যাচারী হলে, লাইলি যদি মজনুকে অনেক অত্যাচার করতো, তাদের বিরুদ্ধে যদি বিয়ে হতো, তাহলে যেটা হতো, লাইলি কোনো কারণে অত্যাচারী হতেও পারে। তাহলে মজনুকে যদি অত্যাচার করতো, মজনু পালিয়ে পালিয়ে বেড়াতো, কিন্তু কাউকে বিয়ে করতো না, লাইলিকে নিয়েই থাকতো, লাইলিকেই সে ভালোবাসে। কারণ লাইলিকে যে ভালোবাসতো, সে ভালোবাসাটা তার অপরিবর্তনশীল। পুরুষদের ভালোবাসা অপরিবর্তনশীল। সে কষ্ট পাবে, অভিমান করবে, হায় রে আমার বউটা একটু আমাকে বোঝে না, আমাকে এত কষ্ট দেয়, এত ভালো মেয়ে দেখলাম আর এরকম কষ্ট দেয়, কিন্তু সে চলে যাবে না, কারণ সে তাকে ভালোবাসে। কিন্তু নারীর ভালোবাসাটা হলো যত্ন। ভাই রে বউকে যত্ন করো, তাহলে বউ থাকবে। ননসেন্স, এটা ননসেন্স। বউকে কিভাবে হ্যাকিং করতে হয়, বউয়ের মাথা কিভাবে হ্যাকিং করতে হয়, ট্রিক্স করতে হয়, কিভাবে ডার্ক সাইকোলজি দিয়ে ওকে ম্যানিপুলেট করতে হয়, আটকায় ফেলতে হয়, বাউন্ডারির মধ্যে চাপা দিয়ে রাখতে হয়, সেটা হলে আদর যত্নে হবে না। বিশ্বের যত আদর করা হাজবেন্ড আছে সবগুলোকেই তার স্ত্রীরা পছন্দ করে না। কিন্তু কোনো হাজবেন্ডকে যদি তুমি পাও যে খুব আদর করে বউকে, আবার ভালো নষ্ট, ও অভিনয় করে, ওটা আদর না, ওটা নষ্ট, ট্যালেন্ট। তার মানে বাবু সোনা এই ওই তোমার বাবুকে খায়। আমি দেখেছি যে 10 দিনে 10 মিনিট করে সময় দেবে, 10 মিনিটই কিন্তু মুখে তুলে খাওয়াবে, কাটা বেছে দিবে, বাবুকে জড়াই ধরবে, চুমা খাবে, এই করবে। আরে বাবারে কি! কিন্তু ও কিন্তু নষ্ট, ও কিন্তু বাইরে ফুর্তি করে 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 বাড়িতে এসে হালকা একটা চমক দিয়ে কিন্তু সে বিভিন্ন কৌশলে চটাং পালাই চলে যায়। আর যে পুরুষ মনে করছে আমি বাড়ির পাশে থাকলে আমার স্ত্রীর লবণ লাগতে পারে, বাচ্চাকে ধরা লাগতে পারে, বাবু আমার স্ত্রীর অসুখ হতে পারে, অনেক কিছু শেখানোর ব্যাপার আছে, জ্ঞানের ব্যাপার আছে, অনেক কিছু দরকার হতে পারে, স্ত্রীর পছন্দ হবে না। ও তো আমার আছে রাজনীতিবিদদের মতো, আমার বাড়ির পাশের রাস্তা ভাঙা হলে সমস্যা কি, আমাকে তো ভোট দিলে, আমি দূরের রাস্তা ভালো ভালো। তো সাইলাস তো মনে করছে রবার্ট ফ্রস্টে যে আমি তো এই বাড়িতে আছি, আমি আগে খ্যাপ মেরে আসি, 1 মাস কামড় করে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি প্রফেসর, আমি তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছি, কিন্তু বেতনটা এতটুকু, আমি বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা খ্যাপ মেরে এই চাকরিটা ছাড়বে। ওইটা হলো বউ হলো চাকরির, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি। যে বউ ভালো সংসার গোছায় রাখবে, আমাকে শান্তি দেবে, আর আমি ফুর্তি করে বেড়াবো এইদিকে। কিন্তু যে স্বামী তার জীবনের সব কিছু দিয়ে তার সংসার, বাচ্চা, বউকে ভালোবাসবে, সেই স্ত্রীটাকে ভালো লাগবে না। কারণ আল্লাহ প্রযুক্ত একটা সাবকনশিয়াস একটা সিস্টেম, কিন্তু এই সাবকনশিয়াস সিস্টেমকে শিক্ষিত করা যায়। যেই ছেলেটা এমন করে আমাকে পটানোরই বাবার, ওর কাছ থেকে আমাকে সত্যি লাগানো, ও কতজনকে নাকি পটিয়ে, আর এই ছেলেটা তো কী করে, একটা ফুলও দিল না, এই ছেলেটাই কোনো মেয়ের সাথে করে নিয়ে থাকে। তাহলে আমি তাকে শিখিয়ে দিব কীভাবে আদর করতে হয়, কখন ফুল আনতে হয়, কখন কী করতে হয়, সেই চেষ্টাটা আমি করে দিব। এখন ভার্জিন, ঠাকুর বসে আছে, ঠাকুর, আপনার বন্ধু তো ঠাকুরের মতো বসে থাকে, ঘরের মধ্যে গেছে যে বন্ধু বসে আছে, এখন ও ঠাকুরের মতো বসে আছে, এর দিকে জ্বালা পোয়ালা, বুক ফাটে, তো মুখ ফোটে না, বাইরে এসে একজনকে বলে যে ঠাকুর, ও তার বলছে না যে তুমি ঠাকুর হলে তো আমার পছন্দ না, তুমি আমাকে এমনভাবে
জোর জবরদস্তি করো, সুরা বল্লম বাইর করে ছুরি টুরি দিয়ে দেখাও, যাতে আমি সারা জিন্দগি বলতে পারি তোমার ছুরির ভয়েই তো আমি তুমি দড়ি দিয়ে বেঁধেছো বলেই তো আমি, আমার মতো সতী কোথায় পাবে, যে তুমি যখন আমার সতীত্ব হরণই করলে, যাও তুমি আমার জীবন্ত বাবা। আর যে সারা রাত মেয়েটার সাথে থাকলো, মেয়েটা এটা করলে বাধা দেয়, ওইটা করলে বাধা দেয়, ওইটা করলে বাধা দেয়, আমার মনে মনে বলে শালা গবের, আমি বলছি বাধা দিতে, তুই বাধা দিবি কি জন্য, তোর ধান্দা পানি। দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে, কারণ ছেলেটা মনে করছে আমি ভালোবাসি, কষ্ট পাবে, একটা মেয়ের চরিত্র খুব গুরুত্বপূর্ণ, নতুন নিয়ে আসলাম, এভাবে নষ্ট করে ফেলবো, সে আসলে ভালো মেয়ে, বিয়ের পরে এগুলো হবে নি, সে তো চাচ্ছে না কষ্ট দিব। যেই বাইরে চলে আসছে ফজরে, দেখা যাচ্ছে 10টা বা বিকালে দেখা করতে গেছে, তুমি আমার সাথে আর দেখা করো না। ওই যে সাতক্ষীরার এক বন্ধু, আমি অত ক্লিয়ার বলবো না ভিডিওতে, এসে মরার মতো অবস্থা। কেন? 6 বছর ধরে প্রেম, কি প্রেম, পিকনিকের সময়ে মেয়েটা বলেছে তো আমাকে তো কোথাও যেতে দেয় না, তো তোমার সাথে আমার বিয়ে হবে, দুই পক্ষই জানে, তো তুমি যদি বলো যেহেতু তোমার সাথেই বিয়ে হবে, যে আপনার মেয়ে 3 দিনের পিকনিকে যাক, তাই তো বলেছে, বাবা তুমি বলছো যখন তো যাক। 3 দিন পর এসে বলছে আমার সাথে আর যোগাযোগ রাখো না। কেন? কারণ এই 3 দিন 3 রাত পিকনিক করতে যে একজন লম্পট চরিত্রহীন বদমাশ কিছু কথা বলে দিয়ে একটু একা টাকা কিভাবে পেয়েছে, ওর মধ্যে রস ধরাই দিয়েছে, দিয়ে লন্ডভন্ড করে এখন ওই মেয়েটা বলছে যে আমি আমার পিছনে আর ঘুরো না। তার মানে কি আমি বলছি খারাপ কাজ করতে? এটার একটা ব্যালেন্স একটা মেয়েরও বুঝতে হবে, যে ছেলেটা যদি ভালো হয়, অনেক ছেলে আছে যার সাথে যৌন সম্পর্ক করলে ছেলেটা আরো নিজেকে দায়বদ্ধ করবে, যে মেয়েটা এই যে দায়বদ্ধ করার একটা গল্প বলো, আমি যেটা বলতে চাচ্ছি, যে ওই মেয়েটা যদি ওই পুরুষটার যৌন সম্পর্ক সেভাবে আনন্দিত করে, অনেক ভালো পুরুষ আছে, তখন আর সেই মেয়েকে ছাড়বে না, যে আমি এর সাথে মিশলাম, তার মধ্যে ওই দোকানদার খাওয়ায় 100 টাকা 200 টাকা খাওয়ায়, তখন মনে করে দোকানে আসলাম, কফি টফি খাওয়ালে একটা কিছু না কিনলে তো হয় না, একটা দায়বদ্ধতা আসে। তখন ভালো ছেলে হলে ও আরো ভিড়বে, আর নষ্ট হলে তো কোথায় নেই। তোমার যে যত ভালো, তার হাত ধরলে, তাকে আদর যত্ন করলে, তার সাথে যদি অনেক কিছু করা যায়, তাও সে কিন্তু ওই, আমার বন্ধু তো ডাইরেক্ট, আমি নামে যাব না, মামা এই যায় না কেন, নাম বলছি না, তার মানে ও অপেক্ষা করছে যে এর সাথে তো আমার অকাম কুকাম তো চলে। তাহলে এখন মেয়েটা হয়ে গেছে পুরাতন, ওই মেয়েটা যদি চলে যায়, আমি এটা দেখে শুনে একটা নতুন চকচকে একটা কিছু পাইতে পারি, কিন্তু তার মধ্যে একটা মিনিমাম মানবিকতা আছে। আমি একটা মেয়ের সাথে এত কিছু করলাম, এতদিন প্রেম করলাম, এখন আমি তাকে চিট করব, তার বিবেকে একটা মিনিমাম বাধা যে একটু ভালো, সে বরং আরো এটা করবে। তাহলে আমি এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের অনার্সের একটা বই হলো এ ফেয়ারওয়েল টু আর্মস। তাহলে এ ফেয়ারওয়েল টু আর্মসটার 5টা বই, প্রথমে ওয়ার্ড, তারপরে লাভ, তারপরে ওয়ার্ড, তারপরে লাভ, এইভাবে সাজানো আছে। তো ওখানে একটা নোংরা জিনিস দেখানো হয়েছে, যে নোংরা জিনিসটা পৃথিবীর শ্রেষ্ঠ। তাহলে এই নোংরা জিনিসগুলো আমাদের ইংরেজি অনার্সে পড়ানো হয়, এটার উপর আমার অনেক ভিডিও আছে কেন পড়ানো হয়। তার মধ্যে এ ফেয়ারওয়েল টু আর্মস, এটা আমাদের মাস্টার্সে আমেরিকান লিটারেচারটা মাস্টার্সে ছিল। তো এটা দেওয়া হয়েছে কেন? কারণ হলো যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, সেই ড্রাইভার কি করছে, অ্যাম্বুলেন্সে করে যারা যোদ্ধা হতো তাদেরকে নিয়ে যাচ্ছে, এই যেতে যেতে বিভিন্ন নারীর সাথে খালি এগুলো করে বেড়ায়। ধান্দাই হলো নার্স টার্স এটা ওইটা যা পাবে সব ভাঙচুর করে খালি অকাম করে বেড়াবে। এখন পড়ে গেছে একটা মেয়ের সাথে, এই মেয়েটা বলছে তুমি কি আমাকে ভালোবাসো না আমার সাথে খালি এটা সেটা, বলছে আমি তোমার সাথে কাট খেলি, আই প্লে কার্ডস উইথ ইউ, এটা হলো আমার কাছে খেলা, এটা কার্ড খেলা না। ও তুমি তো ভালোবাসো না, আচ্ছা ঠিক আছে, তুমি যদি সুখে থাকো আমার খুব ভালো লাগে, তুমি যেভাবে চলো আমার খুব ভালো লাগে, আচ্ছা ঠিক আছে, আমার সাথে প্রেম বিয়ে কিছু করার দরকার নেই, তুমি সুখে থাকলে আমি সুখী।
বলে তার সাথে যৌন সম্পর্ক কন্টিনিউয়াস চলতে থাকে। দেখুন এই মেয়েটা ওকে এমন সুখের বাঁধনে বেঁধে ফেলেছে, এই দেখছি কোথায় মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, এর সাথে ওর সাথে শান্তি নাই, টাকা দিতে হয়, এই করতে হয়, পটাইতে হয়, অশান্তি হয়। এই তো সেরা মেয়ে, আমার যৌন চাহিদা সেরা কোনো জিনিস যেটা আমি চাই সেটা তোর কাছে পাচ্ছি। তখন আস্তে আস্তে সে ওই মেয়ের প্রতি গভীর ভালোবাসায় চলে আসলো। তো ওরা যখন দুইজন থাকে তখন একাকী মনে হয় না, যখন তারা অন্য মানুষের সংস্পর্শে যায় তখন তাদেরকে একাকী মনে হয়। সেজন্য আমরা মানুষের সাথে ঘুরি কেন, বউ তো খেচর মেচর করে, বলবো চল একটু চা ঘুরে আসি, আরে চলো সিলেটে শালা বউটো সব গেলে এই করি সেই করি, খারাপ ভাষায় বলে না গোষ্ঠী বেশি, তার কি বলি, ঘুরে আসি। বউ যতক্ষণ থাকবো ততক্ষণ খেচর বেচর করবে, তার থেকে আমি একটু সুখ শান্তি বাইরে থেকে করে। কারণ বউই যদি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ দেয়, ফ্রিজের মতো আচরণ করে, তোমার যদি সুখে তোমার পাশে এত দেরি হলো, কোথায় বিপদে পড়লা কিনা, রাস্তায় কোনো সমস্যা হলো কিনা, আচ্ছা দাঁড়া আমি এটা করে দিই, ওটাকে আমি একটু শরবত নিয়ে দিই, বা এটা সেটা করলে সে তৃপ্ত হবে যে কি বন্ধুর সাথে ঘুরে বেড়ালাম রে, এই শালারা বদমাইশ, চা খাইলো তো শালা আমাকেই বিল দিতে হবে। আর বউ তো এক টাকাও নেয় না, আসলে দুনিয়ার সবই করে, তবে ও পটে যেতে পারে। তাহলে যৌন সম্পর্ক কি করতে আমরা বলছি না, কিন্তু কোনো কারণে যদি এরকম পরিবেশ হয়, স্বামী স্ত্রীর কোনো বন্ধন যদি অটুট না থাকে, তাহলে স্ত্রীর তাকে যত পৃথিবীর সুখ আছে সেটা দিতে হবে। কারণ স্বামী কিন্তু বউয়ের ভালোবাসার কাঙ্গাল না, বউয়ের ভালোবাসার সাথে স্বামীর কোনো সম্পর্ক না। সম্পর্ক হলো বউ যা করছে সেটা আমার জন্য শান্তির বা আরামের কিনা, মশারি টাঙ্গাই দিচ্ছে, রান্নাটা খুবই স্বাদের, আমার এটা মালিশ করে দিচ্ছে, কাজে দেখে রাখছে, বিস্তারি করে দিচ্ছে, এইসব জিনিসগুলো একটা পুরুষ চায়। তার মানে যে পুরুষের দায়িত্ব নাই তা না, পুরুষ দায়িত্বহীন হতে পারে, সে হয়তো বউকে সেভাবে দেখে না, বউ শুধু সেবা যত্ন করে যায়, এরকম নোংরা মানুষ তো হাজার হাজার আছে, সেটা খারাপ। কিন্তু যদি দুইজনের মধ্যে ওই সম্পর্ক তৈরি হয়, একজন আরেকজনের জীবন আরেকজনের মরণ, এই যে যারা দেখবা যে একটা স্ত্রী মারা গেলে স্বামী মারা যায়, বা স্বামী মারা গেলে স্ত্রী মারা যায়, তার মানে এরা বিরল স্বামী স্ত্রী, এরা কিন্তু এমন ভালোবাসে একে অপরের, কারণ পৃথিবীর কোনো মজা আমার বউ ছাড়া তুমি আমাকে দিতে পারবে না। আমি যে প্রান্তেই যাই, যেখানেই যাই, যে শান্তি সুখটা আমি পাবো, যে সাহায্য সহযোগিতা পাবো, বউয়ের থেকে আমি কোথাও পাবো না। আমি ঘুরে ঘুরে বউয়ের কাছেই আসি। কিন্তু নারীর নোংরামি হলো, ও মা ও তো ভাত রান্না করে দিচ্ছে, তাহলে আমি এখন একটু ওই ছেলের সাথে একটু ইটিস পিটিস করে আসি, আমার স্বামী তো আমার বাচ্চাকে ঘুম পাড়াই দিচ্ছে নাকি, তাহলে আমি ব্যালকনিতে যে একটু সোনামণি জাদুমণি একটু ফোন করে টাঙ্কি টুঙ্কি মেরে আসি। ভালো আছে, ভালো মেয়ে আছে যে হ্যাঁ আমার স্বামীটা ভালো। একজন দেখাচ্ছে, দেখেন এই ভিডিওটা, এরকম স্বামী আমি যদি পেতাম তাহলে কি হতো, বউ ঘুমাচ্ছে, দুইটা বাচ্চা ঘুমাচ্ছে, আর 3 নম্বর বাচ্চাকে কোলে নিয়ে স্বামী হেঁটে বেড়াচ্ছে, কি শান্তিতে বউটা ঘুমাচ্ছে। তো তোমার আশেপাশে প্রচুর ছেলে আছে যারা তোমাকে পেলে তাদের জীবন উৎসর্গ করে দিবে, তোমাকে লাইলির মতো ভালোবাসে, তো তাকে তো তুমি চেনো না। তুমি এই ছেলেকে নিয়ে সংসার বাঁধতে গেলে 100 জন ছেলের মধ্যে ওই 99টা ছেলে যত ভালো, তার থেকে খারাপ। তো তুমি বাছাই করে নিচ্ছ সব থেকে খারাপটা, আর বাছাই কেন করবেন, প্রথম সে জ্ঞান নেই, তুমি মনে করছো আনন্দ দিচ্ছে, ফুর্তি দিচ্ছে, কারণ সাবকনশিয়াস মাইন্ড চাচ্ছে আমি কোথায় আনন্দ পাবো, মজা পাবো। কিন্তু আনন্দটা যে একদিনের জন্য পাবো, আনন্দটা যে 10 দিন পরে হারায় যাবে, সেই কথা তো সাবকনশিয়াস মাইন্ড বুঝছে না। তোমার ব্রেন দিয়ে কনশিয়াস মাইন্ড দিয়ে বোঝাতে হবে যে তুমি যে আমাকে রিক্সা ভাড়া এটা ওইটা চাইনিজ টাইনিজ খাওয়াচ্ছ, কয়দিন খাওয়াবে। একটা মেয়ে এক ছেলেকে বলছে তুমি তো আমার ব্যাপারে পাগলামি করছো, তুমি চাচ্ছ আমরা অন্তরঙ্গ যাই, এটা সেটা করি, ইটিস পিটিস। ইটিস পিটিস তো আমি করবো, আমারও তো দরকার, তো তুমি কয়দিন করবে? তুমি তো ইটিস পিটিস 3 দিন করার পর তুমি নাইপট্টিতে চলে যাবে। আমি যদি বুঝতাম তুমি সারা জীবনের জন্য আমার সাথে ইটিস পিটিস করতে, তাহলে তো সমস্যা ছিল না। তো ওই বোঝার ক্ষমতাটা মেয়েদের থাকে না, যে কারণে ফ্যামিলি থেকে বিয়ের অ্যারেঞ্জ করা হতো।
কিন্তু এখন যেহেতু ফ্যামিলির বন্ধনটা নাই, কম, 18 বছর বয়স হয়েছে, একটা মেয়ের নিজের জীবন, সে একটা পছন্দ করে, তাকে তো বিয়ে করলো, সেটা আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু তোমার তো ওই ম্যাচুরিটি, ওই জ্ঞান, ওই বুদ্ধি, ওই জিনিসটা তোমার তৈরি হয়নি। তোমাকে তো অপেক্ষা করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এখানে একটা গল্পে নাটক, সেটা হলো আমাদের সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো শেক্সপিয়ারের অনেকগুলো নাটকের মধ্যে একটা হলো দি মার্চেন্ট অফ ভেনিস। সেখানে দেখানো হয়েছে যে অফেলিয়ার মতো মানে 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 এত ভালো মেয়ে আর কোথাও নাই। সে কিন্তু বিশ্ব সুন্দরী তা না, সবচেয়ে বড় লোক তা না, একটা বউ হিসাবে অর্থ থেকে শুরু করে রূপ, যৌবন, ভালোবাসা, হাজারটা জিনিসের একটা কম্বিনেশন। সেই কম্বিনেশনটা এত চমৎকার যে আমি পৃথিবীর সব থেকে সেরা স্ত্রী হিসাবে আমি ওটাকে দেখি। তার মানে তার নাটকের মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ার ফুটিয়ে তুলেছে, আমার ধারণা সেটা হলো যে সব থেকে সেরা স্ত্রী, তার যে গুণ, তার মানে এক্সেস না, সে যে সব থেকে সুন্দরী, সব থেকে সব কিছু মিলিয়ে। তাহলে সেই ব্যক্তিকে তার বাবা দেখছে, তো আমি তো বেশি দিন বাঁচবো না, আমার মেয়ে তো ধনাঢ্য, আমার মেয়ে তো সুন্দরী, আমার মেয়ে তো ভালোর দিক দিয়ে বিশ্বজয়ী, তাহলে তো ছেলেরা তাকে পটিয়ে ফেলে বিয়ে করে ফেলবে, সে নষ্ট একটা ছেলের সংস্পর্শে যাবে। সেজন্য সে উইল করে গেল যে আমার অবর্তমানে আমার স্ত্রীর বিয়ে, আমার মেয়ের বিয়ের সময় 3টা পাত্র রাখা থাকবে, এই পাত্রতে যদি আমার মেয়ের ছবি থাকে আর এই পাত্রটাই যদি সেই পুরুষ বেছে নেয় তাহলে বিয়ে করতে পারবে। তাহলে এই বুদ্ধিটা দিল তার বাবা। তাতে হলো কি যে সেই মেয়েটা কিন্তু ইচ্ছা মতো বিয়ে করতে পারছে না, সে বলছে যে আমার সব আছে কিন্তু আমার স্বাধীনতা নাই। আরে স্বাধীনতা নাই কে হরণ করেছে? তোমার বাবা করেছে। তোমার বাবা এমন বুদ্ধি করেছে যাতে ভালো মানুষের সাথে তোমার বিয়ে হয়। কারণ যে যত সুন্দরী চাকরি করে, যত কিছু করে, তা তো ভণ্ড মানুষে ভিড় করে। আমার যত ফার্স্ট গার্ল পেয়েছি সবগুলো নষ্ট পুরুষের সাথে বিয়ে। কেন? কারণ কম্পিটিশনে চলে যায়, ভালো ছেলেও ভালো মেয়ের জন্য ঘুরে, খারাপ রোজ ঘুরে, কিন্তু ঘুরতে যে খারাপ ছেলে আকর্ষণ করার ক্ষমতা আছে সে বেশি আছে। তাহলে সে দুঃখ করছে যে আমার বিয়ে করার যে পছন্দ মতো সেটা করতে পারবো না। কিন্তু বাসানিকে তার একটু পছন্দ হলো, বাসানিও আবার তাকে খুব পছন্দ করলো। এইভাবে একটা সময় তাদের মধ্যে বিয়ে হলো এবং অনেকগুলো ঘটনা আছে যেটার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে সে শ্রেষ্ঠ একটা স্ত্রী। তা আপনি শ্রেষ্ঠ স্ত্রী হবেন এটা যেমন আপনার সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বড় গুরুত্বপূর্ণ হলো আপনি যাকে শ্রেষ্ঠ স্ত্রী হিসাবে আপনি যার সাথে থাকতে চাচ্ছেন সে কি শ্রেষ্ঠ মানুষ নাকি সে লম্পট? আপনি কি ওই চরিত্রহীন লম্পট যারা গাঁজাখোর, নেশাখোর, যারা এই নষ্ট ভষ্ট কাজ করে বেড়ায়, সেঞ্চুরিয়ান, তাকে কি আপনি রান্না করে খাওয়াইলে কি আপনার সাথে থাকবে? হবে না। ওই রান্না করে খাওয়াবে আর পটে যাবে তা কিন্তু হবে না। ওই রান্না করে যে খাওয়াবে ওর থেকে আর একটা নতুন মেয়ের সাথে সারা রাত কাটালে ওর বেশি মজা, ও যেখানে বেশি মজা পাবে সেখানেই যাবে। তো সাহিত্যে নোংরা জিনিসগুলো আমাদের পড়ানো হয় কেন? কারণ হলো যে এই নোংরা জিনিসের মধ্যে অসম্ভব দরকারি কথা আসে। আমি ডাক্তারের একটা ভিডিও দিয়েছি যে ডাক্তার আপনার শরীরটাকে ভালো করবে, আর একজন যে শিক্ষক, সাহিত্যের শিক্ষক, সে কি করবে? সে আপনার মনোজাগতিক সমস্যাগুলো দূর করবে, আপনাকে শেখাবে ও কাকে বিয়ে করতে হবে, কার সাথে প্রেম করতে হবে, কী করতে হবে, সংসার অশান্তি হলে কী করতে হবে, কীভাবে যৌন সম্পর্ক সমস্যা করে, কোথায় ঠিক আছে, কীভাবে করবেন, হাজারটা জিনিস শেখাবেন। তাহলে মনের ডাক্তারকে একজন সাহিত্যের শিক্ষক আর শরীরের ডাক্তারকে একজন ডাক্তার। কিন্তু আমি মনের ডাক্তার, আমি সাহিত্যের শিক্ষক, আমি যখন বলবো তুমি এই করো না, স্যার হয়ে তো আপনি লম্পট, শিখতে গেলে তো কিছু জিনিস আসবে, প্রেমের কথা আসবে, ভালোবাসার কথা আসবে, যৌন ব্যাপার আসবে। ছি ছি ছি, তুমি না একজন শিক্ষক, তুমি যৌন কথা বলো? আরে গর্দব, এটাই তো ডাক্তার। যখন ডাক্তার ব্রেস্টের কথা বলে তখন সমস্যা নেই, যখন যৌনাঙ্গ অপারেশন করে তখন সমস্যা নেই, যখন সিজার করে
জামা কাপড় সমস্যা নেই। আর একজন সাহিত্যিক যখন বলবে তোমার হাজবেন্ডের সাথে এইভাবে চলো, তাহলে তোমার হাজবেন্ডের সাথে অনেক ভালো সম্পর্ক, ইন্টিমেসিটা বেশি হবে। তখন বলবে যে লুচ্চা, কারণ ওই পরিবেশটা এখনো তৈরি হয়নি। যারা ডাক্তারি শিখতে গেছে তারা বুঝে ফেলেছে যে আমাকে যৌন অঙ্গ টঙ্গ নিয়েই কথা বলবে। কিন্তু আমি সাহিত্যের শিক্ষক, ভালোবাসা প্রেম প্রীতিগুলোই তো একটা সমস্যা। তাহলে মানুষের মনের যত যত সমস্যা আছে, জ্ঞান বুদ্ধি দরকার আছে, সেগুলো একজন সাহিত্যিক শেখাবে। তাহলে টম জোন্স আমি যখন বলছি তোমাদের আমি এই কোর্সটা নিব, টম জোন্সটা কোনো শিক্ষক পড়ায় না। আমি যেহেতু আসছি, আমি টম জোন্সে আগে পড়াবো। কেন পড়াবো? কোরআন শরীফ তুমি তো পড়বা না বলে তো লাভ নেই, কোরআন শরীফটা বেশি ভালো। কিন্তু এই বইটার সুবিধা হলো তোমাকে বললে পড়বে। তাহলে কোরআন শরীফ যতই ভালো হোক, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, আমি পড়ছি না, কিন্তু এই বইটা যতই নর্মাল হোক, সাধারণ হোক, এই বইটা তোমাকে পড়তে বললে পড়বা। যে কারণে আমার সুবিধা হলো যে এটা দিয়েই তোমার চরিত্র গঠন করা গেল। এই বইটা শেষ করলে 1000 পৃষ্ঠার বই, ফিল্ডিংয়ের বই যদি পড়ো, তাহলে তোমার মিথ্যা কমে যাবে, ছলচাতুরি কমে যাবে, সবই কমে যাবে। তবে একটা জিনিস এখানে খারাপ হলো, যৌন কর্মটা এই হেনরি ফিল্ডিং সাপোর্ট করেনি। হেনরি ফিল্ডিং ছোটোবেলাতেই তার যৌন কেলেঙ্কারি ছিল, সেটাই অটোবায়োগ্রাফিক্যালি হেনরি ফিল্ডিং টম জোন্স নামের একটা ক্যারেক্টার তুলে ধরেছে। সেখানে দেখা হয়েছে যে তার যৌন কেলেঙ্কারি ছিল, কিন্তু তার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই বা থাকা দরকার। কিভাবে? যখন মিনি একটা ভিলেজ গার্ল কেলেঙ্কারির সাথে জড়িত, পেটে বাচ্চা আসলো, তখন সে বলল আর কি করা, মেয়েটা একটা গ্রামের মেয়ে, অশিক্ষিত মেয়ে, বাচ্চা মেয়ে, এই মেয়েটা যে পেটে বাচ্চা, এর তো আর পৃথিবীর কেউ তাকে বিয়ে করবে না, নিগৃহীত নির্যাতিত হবে। তখন ভাবলো যে আমার একটু ক্ষতি হোক, আমার একটু ইমেজ নষ্ট, আমি তো বাচ্চার বাবা, যাক ওকে বাঁচিয়ে নিল। আবার সে যখন একটা মানুষ বিপদে পড়ছে, পুরুষ বিপদে পড়লে আগাচ্ছে, নারী বিপদে পড়লে আগাচ্ছে, কিন্তু বিষয়টা হলো যে নারীরা বেশি বিপদে পড়ে। কারণ বলতে পারে একটা পুরুষকে বাঁচালো আর 10টা নারীকে বাঁচালো কেন? আসলে নারীদের পরিবেশটা বিপজ্জনক, যে কারণে তাকে বাঁচাতে গিয়ে টম জোন্স খুবই হ্যান্ডসাম ছিল, খুবই মজার একটা ক্যারেক্টার ছিল। তখন ওই মেয়ে তার প্রেমে পড়ে গিয়ে তার সাথে যৌন সম্পর্ক করতো। কিন্তু একটা পুরুষ হিসাবে একটা মেয়ের যে টেম্পটেশন, যৌন আকাঙ্ক্ষা, সেটা সরাসরি প্রকাশ করলে ওই মেয়ে আর নিজেকে ধরে রাখতে পারে না। তখন সোফিয়ার কাছে যে ক্ষমা চাইতো যে তোমাকে আমি ভালোবাসি, আসলে ওর একটা কাজ করতে গিয়ে এভাবে একটা ঘটনা ঘটে গেছে। সোফিয়া একটা ভীষণ জ্ঞানী বুদ্ধিমতী মেয়ে, সে ওকে মাফ করে দিত। আবার আর নারীর সাথে এরকম ঘটনা ঘটতো, তো সেটা এই গল্পে সাপোর্ট করা হয়নি। কারো যদি চরিত্রের কলঙ্ক বলতে যৌন কেলেঙ্কারি না থাকে সেটা ভালো, কিন্তু যে মানুষটা যৌনে একটু ফাঁক ফোকর আছে, গার্লফ্রেন্ডের বাইরে একটা পরিবেশে একটা পুরুষ যৌন সম্পর্কে যাচ্ছে, কিন্তু পাশাপাশি সে তো পৃথিবীর সব থেকে মহৎ কাজটা করছে, মিথ্যা বলছে না, ছলচাতুরি করছে না। ওরই কাজিন সে নানান নোংরা, মানে ওর কাজিন যত নোংরা তত মেয়ে না ঘেঁষা, তার মানে মেয়ের কলঙ্ক ওর যত কম ও তত খারাপ। আর টম জোন্সের যৌন কেলেঙ্কারি আছে, কিন্তু সে মহৎ ব্যক্তি। তাহলে এটা অটোবায়োগ্রাফিক্যাল। ছোটোবেলায় পুরুষ ছেলেরা নানান অপকর্মে জড়িত হয়, সেটা না হওয়া ভালো, একটা লিমিটের মধ্যে থাকা ভালো, কিন্তু সে মনুষ্যত্ব, সে ভালো জিনিসটা, ছলচাতুরি, চালাকি, ভণ্ডামি, এই সততা, এই জিনিসগুলো ওখানে নাই। সেজন্য আমি বলছি যে এই গল্পটা পড়ার পরে তোমার মিথ্যা কমে যাবে, ছলচাতুরি অনেক কিছু কমে যাবে। তবে যৌন ব্যাপারটা এখানে যেভাবে সাপোর্ট করেছে, বাস্তবে মোরালি সাপোর্টিভ না, দুর্ঘটনা হতে পারে, তোমাদের সেটা সচেতন থাকতে হবে। তো অনেক গল্প হলো, খুবই ভালো লাগলো।